শেরপুরে বন্যার আরো অবনতি, ময়মনসিংহে বাড়ছে পানি, হালুয়াঘাটে রঘুনাথপুরে গাছ পড়ে যান চলাচল বন্ধ। দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় 14,421 কোটি টাকার ক্ষতি, সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব কৃষি ও বনায়নে। পানি ব্যবস্থাপনায় প্রতিবেশী দেশের সঙ্গে সমঝোতা না থাকায় বন্যা নিয়ন্ত্রণ ব্যাহত, বাঁধ মেরামতে জোর দেওয়ার তাগিদ। লেবাননের বৈরুতে অব্যাহত ইসরায়েলি হামলা, গাজায় মসজিদে বোমা বর্ষণ, নিহত 21, প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ। এবং প্রথম টি-20তে সন্ধ্যায় ভারতের মুখোমুখি বাংলাদেশ, কঠিন হলেও বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর স্বপ্ন দেখছে টাইগাররা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে পুরো সংবাদ। শেরপুর ও ময়মনসিংহে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরে নতুন করে প্লাবিত হয়েছে জেলার নকলা ও সদর উপজেলা। জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার নিম্নাঞ্চলে পানি বাড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী লাখো মানুষ, এখন পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাদ্য ও সুপেয় পানির। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার, বিজিবি ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে উদ্ধার কাজ চলছে। এদিকে রাত থেকে হচ্ছে ভারী বর্ষণে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় আবারও বাড়ছে পানি। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। অবস্থা খুব খারাপ, পানি করে পানি উঠতে বসে, বাইরের সমস্যা নাই, খাওয়ার অসুবিধা, সব দিকে ঝুলুম। এই যে অন্য যে হাতার ফেলে জল নেবো, পানির জন্য খাওয়া দাওয়া করতে পারতেছি না, খোলা পানি নিয়ে খুব কষ্টে আছে। আম করে বড় পানি, গলিও পানি, পুকুরে মাছ তলে গেছে, রাস্তার উপরে কোমর পানি, উড়ার পানি। ভারী বর্ষণে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় আবারও বাড়ছে পানি। হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পানিতে নিমজ্জিত। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানবো। ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বন্যার সর্বশেষ পরিস্থিতি আমরা জানতে চাই আপনার কাছ থেকে। থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে আমরা দেখেছি বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু আরো ভয়াবহ আকার ধারণ করছে। অর্থাৎ নতুন করে 2 উপজেলার 10টি গ্রাম প্লাবিত হয়েছে। অপরদিকে আমরা খোঁজ খবর নিয়েছি জেলার ফুলপুর উপজেলার কিছু গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং প্রশাসন থেকে আসলে তাদের যে নানা তৎপরতা, সেই তৎপরতা কার্যক্রম কিন্তু তারা চালাচ্ছেন, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। আমি এখন রয়েছে হালুয়াঘাট উপজেলার শান্তিনগর এলাকায়। অর্থাৎ এই এলাকাটিতে আমরা দেখেছি রাতভর বৃষ্টি হওয়ার পর পানির যে প্রবল স্রোত, সেই স্রোত কিন্তু আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ এখানকার বাসিন্দারা বলছেন যে এই প্রবল স্রোতের কারণে তাদের যে একটি ঘর, অর্থাৎ বেশ কয়েকটি ঘর কিন্তু পানির স্রোতে ভেঙে গেছে এবং তাদের যে ভয়াবহ অবস্থা, সেই ভয়াবহ অবস্থায় কিন্তু অনেকেই বিপাকের মধ্যে পড়েছেন। বিশেষ করে লক্ষাধিকেরও উপরে মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। সকালে হালুয়াঘাট উপজেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। তিনি কিন্তু সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান কিন্তু তিনি জানিয়েছেন এবং বলছেন যে সরকারের নির্দেশনা অনুযায়ী তারা তাদের যে সহযোগিতা কার্যক্রম, সেই সহযোগিতা কার্যক্রম কিন্তু তারা অব্যাহত রাখবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা দেখেছি যে প্রশাসন ছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং বন্যা কবলিত এলাকায় তারা কিন্তু শুকনো খাবার সহ এবং যারা দুর্গত এলাকায় কিন্তু তারা নানান ধরনের সহযোগিতা করে যাচ্ছেন এবং 58টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষকে নেওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা বন্যায় দুর্গত অবস্থায় রয়েছেন তাদেরকে কিন্তু উদ্ধার করে সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু তারা নিচ্ছেন এবং সকল ধরনের সহযোগিতা করার কথা কিন্তু তারা জানিয়েছেন। যদিও ভুক্তভোগী যারা আছেন অর্থাৎ তারা বলছেন তাদের যে ক্ষতি, অর্থাৎ এই ক্ষতি পুষিয়ে ওঠার মতো নয়। অর্থাৎ এমন বন্যা বিগত সময়ে আর কখনো এখানকার মানুষ দেখেনি এবং তারা বলছেন তাদের যে
আবাদি জমি এবং ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কিন্তু কোনোভাবেই পোষানো সম্ভব হবে না, সেই বিষয়টি বলছিলেন। এবং এই বিষয়টি নিয়ে প্রশাসন থেকে বলা হয়েছে তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করবেন, অর্থাৎ তালিকা করে তাদেরকে সহযোগিতা করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং বিশেষ করে বলা যায় যে মাছের ঘের সহ অনেক ক্ষতি কিন্তু এই এলাকায় হয়েছে এবং সেই বিষয়টি নিরূপণ করে প্রশাসন থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে, সেই বিষয়টি বলছেন। আরেকটি বিষয় বলে রাখি, প্লাবিত এলাকায় সাপ আতঙ্ক দেখা দিয়েছে। আমরা দেখেছি সকাল থেকে বেশ কয়েকজন সাপে কামড়ে আহত হয়েছেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে কিন্তু তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। এই যে আতঙ্ক এবং ক্ষতি, সেই ক্ষতিগুলো কিন্তু পুষিয়ে ওঠার চেষ্টা করছেন যারা ভুক্তভোগী আছেন তারা, এবং সরকারের সহযোগিতার অপেক্ষায় কিন্তু তারা আছেন। অর্থাৎ বলা যায় যে সব মিলিয়ে বন্যা দুর্গত এলাকায় খুব একটি কঠিন সময় তারা পার করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যার সবশেষ পরিস্থিতি জানছিলাম সহকর্মী ইলিয়াসের কাছ থেকে। রাজনৈতিক দলগুলো সরকারেরই অংশ, তাদের সঙ্গে সংলাপ চলমান থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর নির্বাচনের লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, সংস্কার শেষে নির্বাচন হবে। ৬টি সংস্কার কমিশন ৩ মাস কাজ করবে বলেও জানান তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে মাহফুজ আলম বলেন, শিগগিরই জনগণের সুফল ভোগ করবে। শামীমা আক্তারের প্রতিবেদন। দিনভর দেশের প্রধান রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় 2 উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংলাপ শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম। শুরুতেই দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, হেফাজত, বাম গণতান্ত্রিক জোট এবং বাম গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, গণ অধিকার পরিষদের 2টি দ্বারা সবার সাথে আমাদের আলোচনা হয়েছে ধারাবাহিক। এবং এক্ষেত্রে মূলত সরকার যে কমিশনগুলো নিয়ে কাজ করতে উদ্যোগী হয়েছে, এই কমিশনগুলো 6টি কমিশন নিয়ে তাদের প্রস্তাবনা বা তাদের অভিমত জানতে চাওয়া হয়েছে এবং বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি। দুর্গাপূজা আসতেছে, হিন্দু ভাই বোনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। তো এই উৎসবের নিরাপত্তা থেকে শুরু করে এই উৎসবে সামাজিক ভাবে এবং রাজনৈতিকভাবে যে উদ্যোগগুলো নেওয়ার কথা আছে সেই সব বিষয়ে সবগুলো রাজনৈতিক সংগঠনের সাথে আলোচনা হয়েছে। জানান, সরকার তার নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী চলছে। নির্বাচন কার্যক্রমের অংশ হিসেবে গঠন করা হয়েছে 6টি সংস্কার কমিশন। অ্যাডমিনিস্ট্রেশনে যে জায়গাতেই যেখানেই বেশিরভাগের দোষরা সক্রিয় ছিলেন তাদের অনেকেই আপনারা দেখবেন যে অলরেডি অনেকেই গ্রেপ্তারের ব্যবস্থা করা হয়েছে। অনেকের নামে মামলা আছে, অনেকের বিরুদ্ধে মামলা অনুযায়ী গ্রেপ্তারের পরবর্তীতে বিচার বা পরবর্তী কার্যক্রম চলমান আছে। আমরা আশা করি যে এবং এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট অবস্থান যে আমরা প্রশাসনের বাইরে দলীয়ভাবে যেখান থেকেই গণহত্যার সাথে জড়িত ছিল এবং ফেসিবাদের দোষর হিসেবে ভূমিকা রেখেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। প্রশ্নের উত্তরে বিশেষ সহকারী জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। যে কোনো মূল্যে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে চায় সরকার। দ্রব্যমূল্যের কথা বলা হচ্ছে, সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণের পক্ষপাতী এবং প্রথম থেকেই সরকার সিন্ডিকেট এবং চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা জানেন আইন শৃঙ্খলা বাহিনীর একটা বেহাল দশা ছিল এবং ধীরে ধীরে মাত্র আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের অবস্থানে ফেরত আসতেছে। আমরা আশা করি যে খুব স্বল্প সময়ের ভিতরে সিন্ডিকেট ভেঙে দেওয়ার সুযোগ তৈরি হবে এবং চাঁদাবাজি বন্ধ করার সুযোগ তৈরি হবে। এর পরবর্তীতে আশা করি যে দ্রব্যমূল্যের একটা সুরাহা আমরা করতে পারব। ইতোমধ্যেই জুলাই স্মৃতি ফাউন্ডেশন কাজ শুরু করেছে জানিয়ে হতাহতদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রেস সচিব। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে নির্বাচনের রোড ম্যাপ চেয়েছে বিএনপি। এছাড়া প্রশাসন ও বিচার বিভাগ থেকে স্বৈরাচারের দোসরদের সরানোর পাশাপাশি ভারতে বসে শেখ হাসিনার ঘিরে অপপ্রচার বন্ধে দেশটির সরকারের সঙ্গে আলোচনার আহ্বান জানান বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলাদা বৈঠকে সংস্কার ও নির্বাচন নিয়ে আলাদা রোড ম্যাপ চেয়েছে জামায়াত। সংস্কার কাজ শেষ করে দ্রুততম সময়ে সুষ্ঠু নির্বাচন চেয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শামীমা আক্তারকে সঙ্গে নিয়ে সাইফুল রিপনের প্রতিবেদন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফা সংলাপের শুরুতেই অংশ নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় 1 ঘণ্টা বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, দ্রুত ভোট আয়োজনকে গুরুত্ব দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলি। এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা আইন করা হয়েছিল সেটাকে অর্ডিন্যান্স জারির মধ্যে বাতিল করতে বলেছে। তো 1824 সালে যে সকল নির্বাচন কমিশন ছিল প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছে। বিচার বিভাগ ও প্রশাসনকে পতিত স্বৈরাচারের দোষর মুক্ত করা, গুম খুনে জড়িতদের জামিন ও দেশত্যাগ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। পুলিশ কর্মকর্তা কিছু শুনতে পাই, কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং আপনার মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। কীভাবে পালাচ্ছে, কার সহযোগিতায় পালাচ্ছে, সেই বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি। 2007 সাল থেকে 24 সাল পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। ভারতে বসে শেখ হাসিনার দেশবিরোধী অপপ্রচার রোধ ও সাম্প্রদায়িক ইস্যু তৈরির চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে বিএনপি। কথিত ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আসে। ভারত থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো বুঝতে পারছে এই জন্য যে ভারতে আছে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। তারা ভারত সরকারের সঙ্গে কথা বলছে। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় রাষ্ট্র সংস্কার, নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জানান, সংস্কার ও নির্বাচনকে গুরুত্ব দিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 9 অক্টোবর রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে নিজেদের প্রস্তাবনা তুলে ধরার কথাও জানান তিনি। তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন এবং এই ক্ষেত্রে এটাও আমরা আশা করছি যে এই সময়টা নাতি দীর্ঘ হবে। আগামী 9 তারিখ আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করব ইনশাআল্লাহ। আসছে দুর্গাপূজার নিরাপত্তা ইস্যুতে আলোচনার কথাও জানান জামায়াতের আমির। সরকার এবং জনগণ মিলে, আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণ যদি একসাথে কাজ করে, আমরা আশা করছি একটা অভূতপূর্ব দুর্গাপূজা আমাদের হিন্দু ধর্মের ভাই বোনেরা তারা উদযাপন করতে সক্ষম হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে কৃষিখাত ও বনায়নে বলে দাবি সংস্থাটির। দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংস্থাটি। পূর্বাঞ্চলের যে বর্তমান বন্যা হলো সেটা সংক্রান্ত ক্ষয়ক্ষতি এই বছর এখন পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে 14,421 কোটি টাকা হয়েছে। যদি মার্কিন ডলারে দেখা হয় তাহলে এটা 1.2 বিলিয়ন ডলারের মতন। এমনিতেই সীমিত সম্পদ, তার উপরে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের একটা বাড়তি খরচ হয়, কিন্তু তারপরেও এটার যথোপযুক্ত পদক্ষেপ নিলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমানো যায়।
পানি ব্যবস্থাপনায় প্রতিবেশী দেশের সঙ্গে সমঝোতা না থাকায় বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, বাঁধগুলো মেরামত না করার কারণে বন্যা নিয়ন্ত্রণের সমস্যা হচ্ছে। সকালে মানুষের জন্য ফাউন্ডেশনের জলবায়ু বিষয়ক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আপনারা এখানে একজন নারী বলেছেন যে তিনি কারুপণ্য করেন, শাড়ি করেন, আরেকজন গাছ লাগান। এই উদ্যোগগুলোকে যদি একজনের থেকে আরেকজন শিখেন যে এখান থেকে ও গাছ লাগাচ্ছে, আমিও আমার এলাকায় গাছ লাগাই, এই কাজগুলো যখন করবেন তখন আর আপনার সরকার কি করলো, ডিসি মহোদয় আসলো কিনা, পানি উন্নয়ন বোর্ড গেল কিনা, এইগুলো থেকে দেখা যাবে আপনার প্রাথমিক বিপদ মোকাবেলার আপনার একটা প্রস্তুতি থাকবে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন শামসুজ্জামান আওয়াল। অপসারিত মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের আস্থাভাজন হওয়ায় সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পদ সবকিছুতে আওয়ালের কথাই ছিল শেষ কথা। ঠিকাদারি আর জমি বেচা কেনা ব্যবসার সঙ্গে জড়িত শামসুজ্জামান আওয়াল রাজশাহী চেম্বার অব কমার্সের কোটায় হয়েছিলেন এফবিসিসিআই এর পরিচালক। টাকা কমাতে জমি দখল ও পুকুর ভরাট করে বিক্রি সবই করেছেন গত 15 বছরে। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী সিটি কর্পোরেশনের ঠিকাদার হিসেবে আবির্ভাব ঘটে শামসুজ্জামান আওয়ালের। অন্য ঠিকাদারদের কাজ কিনে নিয়ে পেশা শুরু করেন। 2008 সালে এইচ.এম. খায়রুজ্জামান লিটন মেয়র হলে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ছিলেন ঠিকাদারি কাজের একক নিয়ন্ত্রক। নগর ভবনের পাশে দারুচিনি প্লাজা, সোনাদিঘি এলাকায় বৈশাখী মার্কেটের কাজ নিজের নামে নেন আওয়াল। তবে দুটি মার্কেটের নির্মাণ 15 বছরেও শেষ করেননি। ঠিকাদারি ব্যবসার আড়ালে অন্যের জমি দখল, জোর করে লিখে নেয়ার একাধিক অভিযোগ আছে আওয়ালের বিরুদ্ধে। আওয়াল ম্যানেজার ফোন করে বলে, ইমরান বলে যে আমাদেরকে অর্ধেক জমি না দিলে আপনার এনওসি হবে না। তারপরে আরডিএ কর্তৃপক্ষ আমাকে জানায় যে সিটি কর্পোরেশন ওখানে কবরস্থান এবং ঈদগাহ তৈরি করবে। শুধু জমি দখল নয়, পুকুর ভরাট করে জমি বিক্রি, কখনো অন্যের হয়ে পুকুর ভরাট এক আতঙ্কের নাম ছিলেন শামসুজ্জামান আওয়াল। জি, এটা পুকুর ছিল, জি আমরা ওখানে ব্যবহার করতে পুকুর ছিলাম। আমি লেখে লোকজন সব ভর্তি করেছে। এখানে বিল্ডিং হবে, মেয়রেরা চাইছে বিল্ডিং করবে। এখন আমরা শুনেছি রাতারাতি ভরাট করেছে, দিনেও ভরাট করেনি, রাতারাতি। ইসলামী ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির মূল হোতা নাবিল গ্রুপকে সম্পত্তি বন্ধক ছাড়াই বিপুল পরিমাণ ঋণ পেতে নিভত্তে সহায়তা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন। অভিযোগ আছে ওই অর্থের একটি অংশ লিটন আওয়ালের পকেটেও গেছে। সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ, জমি কেনাবেচা, পুকুর ভরাট করে বিক্রি, ব্যাংক থেকে ঋণ পেতে সহযোগিতা করা আওয়াল এখন বড় ব্যবসায়ী নেতা। কেউ জানেন না তার কি ব্যবসা। আমি যতটুকু জানি যে উনি ঠিকাদারি ব্যবসা করতেন আর কি, ঠিকাদারি। তাছাড়া এমনি একদম ক্লোজলি ওনার সাথে বসে ওনাকে জিজ্ঞাসা করা যে কি কি ব্যবসা করেন বা আমি ব্যবসার সাথে সম্পৃক্ত থাকা, এই ধরনের কিছু আমার সুযোগ হয়নি। সে মাছের ঘেরের ব্যবসা করতেন এবং এখানে যে সমস্ত ডেভেলপার তার মধ্যেও তিনি একটা কাজ করতেন, সেটা হচ্ছে যে দারুচিনি প্লাজা। 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের অন্য নেতাদের মতো আত্মগোপনে আছেন দলটির রাজশাহী মহানগর কমিটির সাবেক কোষাধ্যক্ষ শামসুজ্জামান আওয়াল। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। মুন্সিগঞ্জের সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 10:15টার দিকে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। গেল শুক্রবার রাত 3:15টায় রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বদরুদ্দোজা চৌধুরী। নামছে তাপমাত্রা, ঠাকুরগাঁওয়ের প্রকৃতি দিচ্ছে সে বার্তা। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ভোরের সূর্যের লাল আভা। ভোরের আলো ফুটতেই ঘাসের ডগায় দেখা মেলে স্নিগ্ধ শিশির কণা। হিমালয়ের কাছাকাছি হওয়ায় এ জেলায় পড়তে শুরু করেছে আগাম ঠান্ডা। সহকর্মী শাকিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। ধানের পাতা ও ঘাসের ডগায় জমে আছে শিশির বিন্দু। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ভোরের সূর্যের আলো।
এমন চিত্র উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের। দেশ জুড়ে শীত আসার আগেই এই জেলায় সব আয়োজন নিয়ে হাজির শীত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ঠান্ডা আর পড়তে থাকে কুয়াশা। সবুজ ঘাস ও গাছের পাতায় জমতে থাকে স্নিগ্ধ শিশির কণা। গেল কয়েকদিন ধরে ঠাকুরগাঁওয়ে রাত 12টার পর থেকে সকাল পর্যন্ত শীতের এই আগমনী চিত্র চোখে পড়ে। সারাদিন গরম অনুভূত হলেও রাতে ঘুমাতে হচ্ছে গরম কাপড় মুড়ে। অন্যদিকে কৃষকরাও ব্যস্ত হয়ে পড়েছেন নতুন ধান ঘরে তুলতে। আগাম শীতে ধানের মধ্যে শীত জমে আছে, আর আগাম শীত দেওয়া আছে, এই জন্যই আনন্দিত। আগাম শীত মানে আমাদের গ্রামের মানুষদের একটা আনন্দ। আর শীতের লাভার কারণে দিনে হচ্ছে গরম করে, রাতে প্রচুর ঠান্ডা করে। সন্ধ্যার পর তাপমাত্রাটা অনেক কমে যায় এবং রাত যত গভীর হয় তত ঠান্ডা অনুভূত হয় এবং সকালের দিকে প্রচন্ড কুয়াশা দেখা যায়। প্রতিবার দেশের অন্য জেলার চেয়ে ঠাকুরগাঁওয়ে বেশি অনুভূত হয় শীতের তীব্রতা। এবার শীত মোকাবিলায় জেলায় পর্যাপ্ত প্রস্তুতির কথা জানায় জেলা প্রশাসক। আগাম চিঠি পাঠানো হয়েছে ত্রাণ মন্ত্রণালয়েও। নিউজ ডেস্ক, দেশ টিভি।